নমস্কার, বেদান্ত হিলিং এই চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় স্বাগত। আমরা বৈদিক সংস্কৃতি ও সনাতনী যে আদি চিরন্তন যে সত্য এবং চিরন্তন যে জীবনচর্চা প্রণালী সেই সম্পর্কে বিগত কয়েকদিন ধরে আলোচনা করছি। আজকে সৃষ্টির ইতিহাসে আমরা বলবো যে কিভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং তার বাইরের মহাজাগতিক যে কর্মক্ষেত্র, এই পৃথিবীর বাইরে, সৌরজগতের বাইরে, এই গ্যালাক্সির বাইরে যে নানা ব্রহ্মাণ্ড রয়েছে, সেই নানান ব্রহ্মাণ্ডের কিভাবে সৃষ্টি বা কিভাবে কেই সৃষ্টি করলেন সেই সম্পর্কে আমরা আলোচনায় এগোব। এই যে আমাদের যে মহাজাগতিক যে বিশাল কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ কিন্তু কিভাবে সৃষ্টি হলো সেই সম্পর্কে নানা ধোঁয়াশা, নানা কুয়াশা, নানা মতভেদ, নানান রকম সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত ভূমিকা রয়েছে। আমাদের বৈদিক সনাতনী যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী আমরা নিজেদের জীবনকে যদি এগিয়ে নিয়ে চলি, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে প্রাকৃতিক নিয়ম, সেই প্রাকৃতিক নিয়মের সঙ্গে আমাদের জীবনের এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে সঞ্চালনা, সেই সঞ্চালনা সম্পূর্ণভাবে অ্যালাইন থাকবে। ফলে আমাদের যে কর্মদক্ষতা এবং আমাদের যে স্বাস্থ্য, আমাদের আয়ু, এগুলো খুব সুন্দরভাবে, খুব বর্ধিতভাবে আমরা উপভোগ করতে পারব। এই সৃষ্টির ইতিহাসে আমরা জানি যে ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে নানান গ্যালাক্সি, সেই গ্যালাক্সিতে প্রায় 350 কোটি, 1 কোটি 2 কোটি নয়, প্রায় 350 কোটি এই ধরনের বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে। এই ধরনের বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ভগবান বিষ্ণু কর্তৃক যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি হচ্ছেন ব্রহ্মাজি। তিনি হচ্ছেন ব্রহ্মা। এই রকম 350 কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য প্রত্যেক আলাদা আলাদা ব্রহ্মা বা ব্রহ্মার ন্যায় এক একজনকে রচয়িতার দায়িত্ব দেওয়া হয়েছে। এই আমাদের পৃথিবী, এই পৃথিবীর যে জীবজগৎ, সেই জীবজগৎ কিভাবে সৃষ্টি হলো, সেই জীবজগৎকে কেই বা সৃষ্টি করলেন এবং তার যে ইতিহাস, সেই ইতিহাসই বা কি, সেই সম্পর্কে যদি আমরা আলোচনায় আসি, তাহলে আমরা জানতে পারব যে ভগবান বিষ্ণু ব্রহ্মাজির সৃষ্টির মাধ্যমে তাকে দায়িত্ব দিয়েছিলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে রচনা করার জন্য। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যেমন আমাদের সৌরজগৎ রয়েছে, তেমনি অসংখ্য তারকা থেকে শুরু করে, ধূমকেতু থেকে শুরু করে, নানান গ্রহাণু থেকে শুরু করে উপগ্রহ, সমস্ত কিছু আপনারা সবই জানেন, সব কিছুই রয়েছে। এই যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আমাদের আকাশ গঙ্গা, এই আকাশ গঙ্গা যে আমাদের গ্যালাক্সি রয়েছে, সেই গ্যালাক্সির মধ্যেই আমাদের সৌরজগৎ রয়েছে। এই রকম অসংখ্য গ্যালাক্সি রয়েছে, আনুমানিক 350 কোটি এই গ্যালাক্সি রয়েছে। এবং এই যে আমাদের গ্যালাক্সি, এই গ্যালাক্সি থেকে যতদূর আমরা দেখতে পাই, তার মধ্যে আরো গ্যালাক্সিজ রয়েছে। তার মধ্যে আমাদের নিয়ারেস্ট যে গ্যালাক্সি, সেই গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যেটা
আমাদের সবথেকে কাছের গ্যালাক্সি বলে পরিচিত এই মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা গ্যালাক্সির সবথেকে একদম কাছের গ্যালাক্সি যদি বলেন তাহলেই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি রয়েছে। এরকম অসংখ্য গ্যালাক্সি যার সম্পর্কে আমরা কেন, বিজ্ঞানীরা কেন, আর কেউই এই সম্পর্কে কোনো ইনফরমেশন দিতে পারে না যে কত, কোথায়, কত দূর এই যে বৃহৎ থেকে বৃহত্তর যে কর্মক্ষেত্র, কর্মকাণ্ড, এই কত দূর বিস্তৃত এই মহাজাগতিক মহাকাশে কত দূর কোথায়, তার শুরু কোথায় আর শেষই বা কোথায় কেউ বলতে পারেননি এবং এখনো পর্যন্ত পারবেন বলেও মনে হয় না। কিন্তু আমাদের সনাতন বৈদিক যে শাস্ত্র, সেই শাস্ত্র এর ব্যাখ্যা রয়েছে, এর সম্পর্কে তথ্য প্রদান করা হয়েছে। এই শাস্ত্রে বলা হয়েছে 350 কোটি এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা গ্যালাক্সিজ রয়েছে এবং এক একটা গ্যালাক্সিজের দায়িত্বে ব্রহ্মাজির মতন এক একজনকে দেওয়া হয়েছে এবং তিনি সেই গ্যালাক্সিকে নিজের মতন করে সাজিয়েছেন। এই গ্যালাক্সির মধ্যে অসংখ্য সূর্যের মতো নক্ষত্র যেমন রয়েছে এবং এই সূর্যের মতো নক্ষত্রের অন্তরে নানা যে গ্রহ বা উপগ্রহ রয়েছে সেগুলো কিন্তু আলাদা আলাদা, নক্ষত্রের ক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে। যেমন এই পৃথিবীতে নানান ধরনের জীবকুল সৃষ্টি হয়েছে, তেমনি অন্য গ্যালাক্সির, অন্য নক্ষত্রের মধ্যে থাকা কোনো গ্রহের মধ্যেও হয়তো জীবের সন্ধান পাওয়া যাবে, রয়েছে, সেটা বিজ্ঞানীরা খুঁজে বার করতে পারছেন না। তো আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবীকে আমাদের ব্রহ্মাজি কিভাবে সাজিয়েছেন সেটা আমরা সবাই জানি, সেটা আমরা চোখে স্বচক্ষে দেখতে পাই, নানান জীবকুল আমরা দেখতে পাই। এই ব্রহ্মাজি প্রকৃতি মাতাকে বলেছিলেন যে কিভাবে তুমি এই পৃথিবীর জীবকুল বা এই ধরিত্রী মাতাকে সাজিয়ে তুলবে। এখানে অসংখ্য প্রায় 84 লক্ষ বিভিন্ন প্রজাতির জীবকুল রয়েছে, যেমন এককোষী অ্যামিবা থেকে, ভাইরাস থেকে শুরু করে, ব্যাকটেরিয়া থেকে শুরু করে, উদ্ভিদ থেকে শুরু করে, বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী থেকে শুরু করে, সরীসৃপ থেকে শুরু করে, বন্য জীবজগৎ থেকে শুরু করে, মানব প্রজাতির থেকে শুরু করে, গৃহপালিত পশু থেকে শুরু করে, অসংখ্য অসংখ্য কীট পতঙ্গ থেকে শুরু করে, বিহঙ্গ থেকে শুরু করে নানান জীব এখানে সৃষ্টি হয়েছে। প্রকৃতি মাতা সৃষ্টি করেছেন। এই প্রকৃতি মাতা এই জীবকুলকে, এই পৃথিবীকে নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে সাজিয়ে তুলেছেন। তিনি সৃষ্টি করেছেন নানান ধরনের এই জীবকুল, যার কোনো শেষ নেই। আমরা এখনো নতুন নতুন প্রজাতি দেখতে পাই, আবার অনেক অনেক প্রজাতি যেগুলো অনেক অনেক বছর আগে ছিল সেগুলো বিলুপ্ত হয়ে গেছে এবং বিলুপ্তির পথেও অনেক প্রজাতি রয়েছে। আর এই মানব, এই মনুষ্য জাতি যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সৃষ্টি বলে ধরা হয়, এই জাতি কিন্তু পৃথিবীতে তৈরি হয়নি। এই জাতি কিন্তু অন্য জায়গা থেকে ভগবান প্রেরণ করেছেন। সেটা অন্য গ্রহ হতে পারে বা অন্য লোক হতে পারে। অন্য লোক থেকে বা অন্য গ্রহ বা অন্য যে কোনো জায়গা থেকে ভগবান কিন্তু বহির্জগৎ থেকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই জন্য বুদ্ধিমত্তার থেকে, শারীরিক গঠন থেকে, আদব কায়দা থেকে, প্রকৃতির সঙ্গে মেল খাওয়ানোর থেকে, প্রত্যেক ক্ষেত্রেই এই মনুষ্য জাতি কিন্তু পৃথিবীতে সৃষ্ট সমস্ত রকম প্রাণীকুল বা জীবকুল থেকে সম্পূর্ণ পৃথক। তারা প্রকৃতিতে সাধারণভাবে বাঁচতে পারে না। তাদের প্রকৃতির সঙ্গে বাঁচতে গেলে অনেক অনেক কিছু প্রয়োজন হয়। তারা নিজেদেরকে অনেক অনেক বেশি স্বাচ্ছন্দ্যে থাকার জন্য
নানান ধরনের আবিষ্কার করে নিজেদেরকে ঘর, বাড়ি, গাড়ি, খাওয়া দাওয়া, রান্না বান্না, নানা রকম সুবিধা, পোশাক আশাক থেকে শুরু করে বলে শেষ করা যাবে না, আধুনিক মোবাইল থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবট পর্যন্ত নিজের প্রয়োজনে এবং সুবিধার্থে সৃষ্টি করে রয়েছে। এই মানুষ কিন্তু মহাকাশেও বিচরণ করছে, অন্যান্য গ্রহের চারপাশেও বিচরণ করতে পারছে, তার সাথে সাথে পাতাল থেকে, সমুদ্রের তলদেশ থেকে, হাওয়া থেকে, জলে নানা জায়গায় বিচরণ করছে। অন্যান্য কোনো প্রাণী এই সম্পর্কে কিন্তু ভেবেও উঠতে পারেনি। তারা প্রকৃতিগতভাবে যেহেতু পৃথিবীতে সৃষ্ট, সেই জন্য পৃথিবীর যে প্রাকৃতিক নিয়ম, সেই নিয়ম মেনেই নিজেদের জীবন ধারণ ও খাদ্যাভ্যাস রেখেছে এখনো পর্যন্ত। তাদের কিন্তু সেই রকম কোনো পরিবর্তন হয়নি। লক্ষ লক্ষ বছর ধরে মানুষের সঙ্গে থাকা এই কুকুর প্রজাতিও কিন্তু নিজেদের বিশেষ কোনো পরিবর্তন করে উঠতে পারেনি। তারা যেভাবে যেমন থাকতো প্রায় সেই রকমই কিন্তু এখনো থাকে। না নিজেদের পোশাক পরিচ্ছদ, খাবার দাবার থেকে শুরু করে আরামদায়ক কিছু জিনিসপত্র তারাও তৈরি করে উঠতে পারেনি বা ভাবতেও পারেনি, কারণ তারা প্রকৃতির সঙ্গেই বাঁচে, প্রকৃতির সাথেই বাঁচে, রাস্তায় বন জঙ্গলেই থাকে। কিন্তু মানুষ পরিবর্তিত হল। মানুষ যেহেতু অন্য গ্রহের থেকে এখানে প্রেরিত হয়েছে, সেই জন্য মানুষই হলো এলিয়েন। এই মানুষ যেহেতু এলিয়েন, সেই জন্য অন্যান্য গ্রহের থেকে বা অন্যান্য গ্রহ থেকে বলা ভালো, অন্যান্য লোক, যেটা আমাদের শাস্ত্রে বলা আছে, সনাতনী শাস্ত্রে বলা আছে যে অন্য লোক থেকে মানব জাতি এই গ্রহে প্রেরিত হয়। সেই জন্য অন্য লোকের যে আদব কায়দা, যে বুদ্ধিমত্তা, সেই বুদ্ধিমত্তা এখানে প্রয়োগ করে মানব জাতি নিজেদেরকে সম্পূর্ণভাবে পাল্টে নিয়েছে। সুতরাং মনে রাখবেন, এই সনাতনী শেষ কথা বলে, এই সনাতনের প্রত্যেকটা কথা কিন্তু বিজ্ঞান, এই প্রত্যেকটা কথা কিন্তু প্রমাণিত সত্য, এবং একদিন বিজ্ঞানকেও এই কথা মানতে বাধ্য হয়েছে। সুতরাং সনাতনী বৈদিক শাস্ত্র সম্পর্কে প্রত্যেকটি এপিসোড আপনারা ফলো করুন, লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং আগামী দিনগুলিতে আরও সুন্দর সুন্দর এই বৈদিক এবং সনাতনী কালচার এবং অন্যান্য নানান ধরনের যে আমাদের যে সংস্কৃতি, সেই সম্পর্কে ভিডিও বানিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। নমস্কার।